আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের আমন্ত্রিত অতিথি হয়ে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের কক্সবাজারের রামু সেনানিবাসেই কি হতে যাচ্ছে মার্কিন ঘাঁটি? হঠাৎ এমন প্রশ্ন কেন উঠছে? এরপর আরো টেনশন আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কি এমন গোপন চুক্তি করে গেছেন স্বঘোষিত ভিভিআইপি ইউনূস, যা এদেশের মানুষ জানেন না, যা তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের জন্য বিরাট হুমকি এবং গোপন ফাঁদ বলে মনে করছেন অনেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানের যুক্তরাষ্ট্র সফরের নেপথ্যে কি কোনো ধরনের প্রক্সি কূটনীতি রয়েছে? অনেকেই এসব নিয়ে এখন কথা বলছেন। জানা দরকার এই প্রেক্ষাপটে কি করবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার, কোন পথে হাঁটবেন তারেক রহমান। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, রামু সেনানিবাস মানে রামু ক্যান্টনমেন্ট বাংলাদেশের রাজনীতি এবং ভূ রাজনীতিতে কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, এটি আপনারা সবাই জানেন। একদিকে মায়ানমার সীমান্ত, দেশের অভ্যন্তরে রোহিঙ্গা সংকটের কেন্দ্রবিন্দু এবং বঙ্গোপসাগরের প্রবেশদ্বার, এই সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে এই রামু এলাকা। রোহিঙ্গা ইস্যুর কারণে ইতিমধ্যেই কক্সবাজার এবং উখিয়ায় জাতিসংঘ ও বিদেশি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতি রয়েছে, এটা আমরা সবাই জানি। এবং এটাও জানি এদের অনেকেই আবার মার্কিন নাগরিক, অন্যান্য দেশেরও আছে। অনেকে এমনও বলেন ইউনূস এবং তার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের, যিনি এই সরকারের এখন পররাষ্ট্রমন্ত্রী, এই দুজনের কারণে গত 18 মাসে মানে ইউনূসের 18 মাসে রামু সেনানিবাস কার্যত যুক্তরাষ্ট্রের অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণে ছিল, এটা অনেকে বলেন। কারণ বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত না করে, অর্থাৎ বুঝতে পারি সামরিক কর্তৃপক্ষকে অবহিত না করে রামু সেনানিবাসে অবাধ মার্কিন সামরিক কার্যকলাপের অনুমতি দেওয়ার অভিযোগ রয়েছে খলিলের বিরুদ্ধে। কথাগুলো একটু পুরনো, কিন্তু আজকের বিষয়ের সঙ্গে মিলে যাবে, আমি শুনতে অনুরোধ করছি। ভারত হয়ে বাংলাদেশের পার্বত্য অঞ্চল দিয়ে মায়ানমারে অনুপ্রবেশে 9 জন ভাড়াটে সৈন্যকে সহায়তা করার অভিযোগও রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে। ইউনূসের সেই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এখন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। ফলে অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে তারেক সরকার যুক্তরাষ্ট্রের প্রভাব এবং নজরদারির অধীনেই থাকছে বা রয়েছে, এটি অনেকেই মনে করছেন। দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্র নিজের কৌশলগত উপস্থিতি আরো শক্ত করতে চায়, এই কথা আমরা অনেকদিন ধরেই শুনছি। কিন্তু তাই বলে একটি স্বাধীন সার্বভৌম দেশে অর্থাৎ বাংলাদেশের কক্সবাজারে রামু ক্যান্টনমেন্টে অন্য একটি দেশ যত শক্তিশালী সে হোক না কেন তাকে ঘাঁটি গাড়তে হবে এবং এর প্রেক্ষাপট অগ্রপশ্চাৎ কেউ জানবে না, গোপনীয় হয়ে যাবে। এই আসলে অনেক দুশ্চিন্তার জন্ম দেয়, অনেক প্রশ্নের জন্ম দেয়। এবং এ কারণেই আসলে বলতে চাই যে এজন্যই কি যুক্তরাষ্ট্র এখন এই যে একটি আপনারা জানেন অনেকে GSOMIA জিসোমিয়া এবং SESA চুক্তি স্বাক্ষরের জন্য বাংলাদেশকে চাপ দিচ্ছে। এই দুটি চুক্তি নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, আমরা অতীতে এই দুটি চুক্তি নিয়ে বিস্তারিত কন্টেন্ট করেছি, কষ্ট করে আপনারা চাইলে দেখে নিতে পারেন। জানা গেছে অতি সম্প্রতি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে এই দুটি জিসোমিয়া এবং SESA এই দুটি চুক্তি সংক্রান্ত সর্বশেষ উদ্যোগ সম্পর্কে অবহিত করেছেন। বিশ্লেষকরা বলছেন চুক্তি দুটি সই হলে, যেটি যুক্তরাষ্ট্র অনেকদিন ধরেই চাচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা অনেক গভীর হবে, এখন যা আছে তার চেয়েও গভীর হবে। কিন্তু সমালোচকদের কারো কারো আশঙ্কা এই চুক্তি দুটি সম্পাদিত হলে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অনেক সহজ হয়ে যেতে পারে। তবে দেশবাসী আসলেই জানেন না
এই চুক্তিগুলো কি আসলেই সহযোগিতা চুক্তি, নাকি এর পেছনে রয়েছে কোনো গোপন কৌশল? যুক্তরাষ্ট্রের নাগরিক বলে বহুল সমালোচিত মিস্টার খলিলুর রহমান এখন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী। আপনারা জানেন, একটু আগে আমিও বললাম। সেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমরা শুনলাম বা জানলাম তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়ার জন্য দেশে বিদেশে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং এটিও জানা গেল ইতিমধ্যে তিনি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সমর্থন পেয়েছেন। বলাবলি হচ্ছে, খলিল সভাপতি হলে, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিত্ব করবার এই পদ তিনি যদি পান, রোহিঙ্গা ইস্যুর আওতায় জাতিসংঘের পক্ষে রামু সেনানিবাসের নিয়ন্ত্রণ নেওয়া অনেক সহজ হবে। নিয়ন্ত্রণ আসলে সেভাবে তো নেবে না, মানে এটিকে ব্যবহার করে তারা তাদের যে কার্যক্রম সেটি চালাতে পারবে এবং সেই চালানোটা সহজ হবে। আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি এটুকুই বুঝতে পারছি। এবং যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি চীন বিরোধী প্রক্সি এবং স্যাটেলাইট স্টেটে পরিণত করতে যে চায় বা এরকম একটি কথা শোনা যায়, সেটি তারা সহজে করতে পারবে। এদিকে জানা গেছে গত 25 মার্চ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের অনেক ইস্যু আছে, এটি নিয়ে হয়তো আমি আরেকটি কন্টেন্ট করব। সেনাপ্রধান জেনারেল ওয়াকার মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, সেটি কেন যাচ্ছেন তার প্রেক্ষাপট নিয়ে হয়তো আরেকটি কন্টেন্ট আমি করতে পারি। তবে এই যে কথা বলেছেন, মানে এই কারণেই বললাম যে এইসব বৈঠকের বা এইসব আলোচনার মানে আনুষ্ঠানিক তেমন স্বীকৃতি কিন্তু আপনি কোথাও খুঁজে পাবেন না। তবু শঙ্কা, বাংলাদেশ কি ধীরে ধীরে ওই বড় শক্তির কৌশলগত ঘাঁটিতে পরিণত হচ্ছে? এই প্রশ্নটি কিন্তু অনেকের মনে। ঠিক আবার এই সময়ই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানের যুক্তরাষ্ট্র সফরও অনেকের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। হ্যাঁ, আমরা জেনেছি, বলা হয়েছে যে এটি একটি আমন্ত্রণ ভিত্তিক সফর। তো যতই বলা হোক, মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে জুবাইদা রহমান যুক্তরাষ্ট্রে গেছেন, একটি গ্লোবাল সামিটে অংশ নিয়েছেন তিনি, সেটিও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা এই তথ্য প্রবাহের এই সুবিধার কারণে। কিন্তু রাজনৈতিক মহলের একাংশ এটিকে প্রক্সি কূটনীতি হিসেবে দেখছে। তারা বলছেন হয়তো পর্দার আড়ালে বড় কোনো সমঝোতার চেষ্টা চলছে। কি সমঝোতা আদৌ চলছে কিনা সেটি আমি বলতে পারছি না, কারণ এটি সরকারের ভেতরে যারা আছেন তারা ভালো বলতে পারবেন। তবে সরকারের ভেতরেও নানান টানাপোড়েনের কথা বলছেন কেউ কেউ। এর মধ্যে আপনারা দেখেছেন যে 1-11 সরকার আমলের প্রভাবশালী সেনা কর্মকর্তা দুজনকে গ্রেফতার করা হয়েছে। একজন হচ্ছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, তিনি বর্তমান প্রধানমন্ত্রীর সম্পর্কে আত্মীয়, এবং ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ। এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারকে অনেকে বলছেন, এটিকে দেখছেন তারা আসলে প্রতিশোধ হিসেবে, আইনের শাসন হিসেবে দেখতে নারাজ অনেকে। কারণ কি, অভিযোগ রয়েছে ওই সময়ে মানে 1-11 সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতি, হত্যা সহ অন্যান্য গুরুতর অভিযোগে গোয়েন্দা হেফাজতে নির্যাতনের শিকার হয়েছিলেন। নির্যাতনের শিকার তিনি হয়েছিলেন, অন্যায়ভাবে হয়েছিলেন, যার পরনাই হয়েছিলেন, এটি আমরা জানি। এটির আমরা তীব্র নিন্দা তখনও জানিয়েছি, এখনো জানাই। যে কোনো পরিস্থিতিতে এই ধরনের নির্যাতনের নিন্দা আমাদের জানানো কর্তব্য, আমরা জানাবো। কিন্তু প্রশ্ন করব যে এই গ্রেপ্তার আসলে কি ইঙ্গিত দিচ্ছে? এই যে দুজনকে গ্রেপ্তার করা হলো, শোনা যাচ্ছে আরো কাউকে গ্রেপ্তার করা হতে পারে। এগুলো যদি বোঝা যেত, সহজে বুঝতে পারলে এই ধরনের আলোচনাটা আসলে সহজ করা যেত, সহজে সুনির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক আলোচনা করা যেত। সুপ্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে এক সময় দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশে বিভিন্ন আদালতে তারেক রহমানের নাম উঠে এসেছিল। যথাযথভাবে আসুক বা চাপ প্রয়োগ করে আসুক, কিন্তু নাম উঠে এসেছিল। যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থার এক কর্মকর্তা বাংলাদেশে এসে ওই সময় এসব অভিযোগ নিয়ে সাক্ষ্য দিয়েছিলেন, যা তখন বেশ আলোচিত হয়েছিল, গণমাধ্যমে সেগুলো এসেছিল।
যদিও রাজনৈতিক পালাবদলের পর 2024-এর 5 আগস্টের পর ধারাবাহিকভাবে বাংলাদেশের আদালতে বিভিন্ন মামলা সাজা যে পেয়েছিলেন তিনি, সেই সাজা থেকে অব্যাহতি পেয়েছেন তারেক রহমান। তবু এফবিআই এর নথিতে তিনি নাকি এখনো অভিযুক্ত হিসেবে তালিকাভুক্ত রয়েছেন। এটি আসলে আমি ক্রস চেক করতে পারিনি। তবে জুবাইদা রহমানের যুক্তরাষ্ট্র সফরের সঙ্গে এই অভিযোগ নিষ্পত্তির কোনো উদ্যোগ আছে কিনা, থাকবে কিনা, এটি তাই দৃঢ়ভাবে বলা মুশকিল। আচ্ছা, যুক্তরাষ্ট্রের সঙ্গে মিস্টার ইউনূসের সম্পর্ক বা যোগাযোগের কথা যদি ভাবি, আমরা যা দেখেছি গণ আন্দোলনের আগে এবং তার দায়িত্ব গ্রহণ করার পরে, অনেকে বলছেন তার ক্ষমতা দখলের পরে, তারপরে আছে ডিপ স্টেটের ষড়যন্ত্র এবং তারেক সরকারে খলিলুর রহমানের নিরাপত্তা, মানে যিনি উপদেষ্টা ছিলেন ইউনূস সাহেবের, তারেক সরকারে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পেছনে ইউনূসের হাত কতখানি, যুক্তরাষ্ট্রের চাওয়া কতখানি, নাকি পুরোটাই বিএনপির কোনো গুপ্ত পরিকল্পনা। এসবের ফলে যুক্তরাষ্ট্রের কাছে তারেক রহমানের অতীত অবস্থান কি সহসাই বদলাবে? মানে যদি বিএনপি কোনো গুপ্ত পরিকল্পনার আওতায় খলিলকে নিয়ে সামনে যে এগোচ্ছে, এর বিপরীতে কোনো সুফল তারা পাবে কিনা এটি বলা যাচ্ছে না। কিংবা খলিলুর রহমানের মনে আর কি কি এজেন্ডা আছে, জাতি কি তা কখনো জানতে পারবে? গত 18 মাসে তো আমরা জানতে পারিনি, এখন জানতে পারবো কিনা তাও জানি না। বিশ্লেষকরা মনে করছেন এসব ইস্যু কূটনৈতিক টেবিলে তারেক এবং তার সরকারের জন্য বাড়তি চাপের উপাদান হিসেবে কাজ করতে পারে, মানে এটা প্রেসারে রাখা। ফলে আগামী দিনে পরিস্থিতি যদি আরো জটিল হয়ে ওঠে, তখন এটা কতটা সামাল দিতে পারবে তারেক নেতৃত্বাধীন সরকার। কারণ সত্যি তো আমরা জানি না ইউনূস কি কি জটিল ফাঁদ রেখে গেছেন তারেক রহমানের জন্য। ক্ষমতায় বসার আগে তারেক রহমান কি সব জেনে বুঝে নিয়েছেন, নাকি পররাষ্ট্রমন্ত্রীর চেয়ারে খলিলুর রহমানকে মেনে নেওয়ার মধ্যে দিয়ে তারেক রহমান আগেভাগেই বৈদেশিক শক্তির ইচ্ছার কাছে সারেন্ডার করে বসে আছেন? এসব প্রশ্ন আপাতত ছোট মনে হতে পারে অনেকের কাছে, কিন্তু এগুলোর সুদূর প্রসারী প্রভাব কিন্তু ফু দিয়ে উড়িয়ে দেওয়ার উপায় নেই বলে মনে হয়। তাই সাম্প্রতিক যে প্রশ্নগুলো, যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি, এগুলোকে যদি আমি সংক্ষেপে বুলেট পয়েন্ট আকারে দেখতে চাই, তাহলে কি দেখতে পাবো? যদি দেখি, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক হতে পারে, মানে সময়ের কারণে এটি আলোচিত হচ্ছে। 2, সাবেক সেনা কর্মকর্তাদের একের পর এক গ্রেপ্তার যে করা হচ্ছে, এটির অভিঘাত। 3, রাজনীতিতে জামাত এনসিপির সঙ্গে একটা টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের ভেতরের শক্তি কাঠামোতে মানে এই ধরনের যে টানাপোড়েন, এটা কি ধরনের চাপ তৈরি করছে, কিংবা আদৌ চাপ তৈরি করছে কিনা। যদি চাপ তৈরি করে, তাহলে প্রশ্ন হলো তারেক রহমানের নবীন সরকার এসব ইস্যুতে কি করবে, কি পদক্ষেপ নেবে, এটি কিন্তু আমরা জানতে চাইতেই পারি। তারেক সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্কের দিকে এগোবে? যে জিসোমিয়া এবং এসিএস এর যে চুক্তির কথা অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে, শেখ হাসিনার সরকারের আমল থেকেই এগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে, এটির দিকে তারেক রহমান দ্রুত এগোবেন কিনা, নাকি ভারসাম্য রক্ষা করে চীন, ভারত সহ অন্যান্য শক্তির সঙ্গে সম্পর্ক সামলাবে? কারণ এটি শুধু কূটনৈতিক প্রশ্ন বা সিদ্ধান্তের বিষয় নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ অবস্থান নির্ধারণের প্রশ্ন। শেষ করব, রামু সেনানিবাস সত্যিই কি কোনো বৈশ্বিক খেলার কেন্দ্রবিন্দু হতে চলেছে? বাংলাদেশের পক্ষে, মানে যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিরক্ষা খাতে যে চুক্তির চাপ, 1-11 পুরনো কেঁচোখোড়ার যে অভিঘাত যদি হয়, জুবাইদা রহমানের প্রক্সি সফর যুক্তরাষ্ট্রে যেটি তিনি গেছেন, সব মিলিয়ে যদি আমরা দেখি, আমরা একটি জানতে চাইতেই পারি যে বাংলাদেশ কি আসলে ভালো কিছু অর্জন করতে যাচ্ছে, নাকি শেষ পর্যন্ত নতুন শক্তির খেলায় ঢুকে পড়ছে বাংলাদেশ, যেটা নতুন বাংলাদেশের পথ তৈরির বদলে কেবলই ইউনূসের 18 মাসের এক্সটেনশন হিসাবে বিবেচিত হবে।
কমেন্টে আপনার মতামত জানান। ইরান ও আমেরিকার যুদ্ধে গোটা বিশ্ব হয়তো বুঝে গেছে যে জ্বালানি সংকট যদি চরম পর্যায়ে পৌঁছায় তাহলে এক্সিস্টেন্স আসলে প্রশ্নের মুখে পড়ে যায়। গোটা বিশ্ব এখন তীব্র জ্বালানি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেই জ্বালানি সংকটকে দূর করার জন্য ভারতও কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল এবং সময়ের সঙ্গে সঙ্গে যদি বদলাতে না পারেন তাহলে আপনি যে পিছিয়ে পড়বেন তা ভারত বুঝেছে এবং ভারত বুঝেছে বলেই 24,000 কোটি টাকার নতুন একটি প্রজেক্ট যা ভারতের এনার্জি সিকিউরিটিকে মজবুত করবে এই ধরনের একটি সিদ্ধান্ত ভারতের পক্ষ থেকে নেওয়া হয়েছে, যা এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি ডিটেইলিং আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন। কালকে এরপর নিউ ইয়র্ক টাইমসের পক্ষ থেকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যে রিপোর্ট সকলের দেখা উচিত, বোঝা উচিত। সেখানে বলা হয়েছে আমেরিকার সৈন্য মধ্যপ্রাচ্য ছেড়ে কার্যত পালাচ্ছে, অর্থাৎ ইরান যেভাবে কাউন্টার স্ট্রাইক করেছে তার কোনো উত্তর বা রেমেডি আমেরিকার কাছে ছিল না এবং মধ্যপ্রাচ্যের একাধিক বেস আমেরিকা কার্যত হারিয়ে ফেলেছে, লণ্ডভণ্ড হয়ে গেছে এবং মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে আমেরিকান সৈন্যরা যেভাবে কাজ করছে তা হতাশাজনক। দ্য নিউ ইয়র্ক টাইমস পরিষ্কার বলেছেন যে মধ্যপ্রাচ্যের টোটাল 19টি মিলিটারি বেস আমেরিকার ছিল এবং যেখানে প্রায় 40,000 আমেরিকান সৈন্য মজুদ ছিল এবং বলা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের এই যে ঘাঁটিগুলো তা সম্পূর্ণভাবে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার পর বহু সেনাবাহিনী রিমোটলি কাজ করছে, অর্থাৎ হোটেলে কাজ করছে, কেউ 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 আবার টেম্পোরারি বিভিন্ন বিল্ডিংয়ে আশ্রয় নিয়ে কাজ করছে এবং বহু সৈন্যকে প্রাণে বাঁচানোর জন্য আমেরিকা সরকার ইউরোপের বিভিন্ন ঘাঁটিতে কিন্তু ট্রান্সফার করে দিয়েছে। এটা ভারতের কোনো মিডিয়া রিপোর্ট নয়, ভারতের মিডিয়া চ্যানেলগুলো এগুলো প্রকাশও করে না, আমি জানি না কেন। এটা একটা নিউ ইয়র্ক টাইমস এই খবর কিন্তু সামনে এনেছে, যেখানে বলা হচ্ছে 19টি মিলিটারি ফেসিলিটিতে যে 40,000 সৈন্য আমেরিকা মজুত করেছিল তাদের অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় পৌঁছে গেছে এবং এই মুহূর্তে তারা বলছে যে 13টি কি বেস এই মুহূর্তে আমেরিকার কাজ করার জায়গায় নেই এবং 11টি সেনাঘাঁটি সম্পূর্ণভাবে ড্যামেজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে 40,000 সৈন্যকে কোথায় তারা বিকল্প ব্যবস্থা করে ইনজেক্ট করবে, নিযুক্ত করবে, তার কোনো উত্তর এই মুহূর্তে আমেরিকা সরকারের কাছে নেই। তাই বাধ্য হয়ে কিছু সেনাবাহিনীর সদস্যকে হোটেলে, কিছু জনকে অফিসে এবং কিছু জনকে ইউরোপের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এই রিপোর্ট বলছে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েত, কারণ কুয়েত ইরানের একদম দ্বার প্রান্তে অবস্থিত। কাতার, কুয়েত, সৌদি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই পার্টিকুলার 3টি রাষ্ট্রের শুধুমাত্র মিলিটারি বা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ হয়েছে তা নয়, ম্যাসিভ ইকোনমিক্যাল ক্রাইসিসের মধ্যে ওই 3টে রাষ্ট্র পড়বে, কারণ এনার্জি সিকিউরিটি সংক্রান্ত যে জায়গাগুলো ছিল সেগুলোর উপরও ইরান হামলা চালায়। নিউ ইয়র্ক টাইমসের এই রিপোর্ট পরিষ্কার বলছেন যে আমেরিকার সেনাবাহিনীরা মোস্ট আনপ্রিপেয়ার্ড অবস্থায় ইরান যুদ্ধে ঝাঁপিয়েছিল, অর্থাৎ তারা এক্সপেক্টই করেনি ইরান কাউন্টার স্ট্রাইক করে এতটা বড় হামলা তাদের বিপক্ষে চালাতে পারে। এমনকি ডোনাল্ড ট্রাম্পও ভাবতেও পারেননি যে ইরান পাল্টা প্রত্যাঘাতে এক্স্যাক্টলি কি করতে পারে। সেখানে বলা হচ্ছে আমেরিকান সেনাবাহিনীদের মধ্যে মিসকমিউনিকেশন বহু ক্ষেত্রে এস্টাবলিশড হয়েছে। উদাহরণস্বরূপ KC-135 যে এয়ারক্রাফট ক্র্যাশ হয় ইরাকে, সেখানে পরিষ্কার হয়ে যায় যে এখানে পাইলটের সঙ্গে কমিউনিকেশন ফেলার একটা কার্যকরী ভূমিকা হয়, অর্থাৎ কমিউনিকেট করার যে সিস্টেম সেই সিস্টেম অবধি ঠিকঠাকভাবে এই টোটাল এই যুদ্ধ বিধ্বস্ত পর্বে কাজ করেনি এবং পাইলটরা কিছু ক্ষেত্রে দিশেহারা ছিল, হিমশিম খাতে হয়েছে তাদের, কারণ ঠিকভাবে যেটাকে বলে প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতি তাদের সেনাবাহিনী, তাদের নৌবাহিনী এবং এয়ারক্রাফট ক্যারিয়ার যারা চালান পাইলট কারোর মধ্যেই ছিল না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্পূর্ণ আনপ্রিপেয়ার্ড হয়ে যুদ্ধে ঝাঁপিয়েছিল, ফলে তাদের ড্যামেজ সর্বোচ্চ জায়গায় ইতিহাসে কিন্তু গেছে। কালকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আরো 2000 জন ক্রু মেম্বারকে তারা জরুরিকালীন ভিত্তিতে এই সকল বেসগুলোতে ডিপ্লয় করছেন। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইরান যেরকম ধাক্কা আমেরিকাকে দিয়েছে সেই ধাক্কা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা তারা করছে বটে, কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুতি ছাড়া একটা যুদ্ধ অন্তত ইরানের মতো শক্তিশালী দেশের বিপক্ষে করা সম্ভব নয় এবং পুরোটাই মিসক্যালকুলেটিভ একটি রিস্ক, যা নিউ ইয়র্ক টাইমস বলেছে।
অর্থাৎ ইরানের শক্তি সম্পর্কে কোনো ধারণা আমেরিকা করতে পারেনি, আমেরিকার গোয়েন্দা দপ্তর করতে পারেনি। ফলে আজকে কয়েক হাজার কোটি টাকার ক্ষতির সামনে পড়েছে আমেরিকা, সেই রিপোর্টে কিন্তু প্রকাশিত হয়েছে। পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট ভারতের দিক থেকে আজকে সামনে এসছে। সেখানে বলা হচ্ছে যে আমেরিকা এবং ইরান যুদ্ধ ভারতের কাছে একটা চোখ খুলে দিয়েছে এবং এর জন্য তারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। অন্তত জ্বালানি সংকট নিরাময়ের জন্য ভারত কিন্তু অয়েল রিজার্ভে জোর দিচ্ছে। 24,000 কোটি টাকার মেগা প্রজেক্ট ভারত সরকার কিন্তু এখানে গ্রহণ করেছে, যেখানে 8টি VLGC অর্থাৎ ভেরি লার্জ গ্যাস ক্যারিয়ার ভারত কিন্তু তৈরি করতে চলেছে। অর্থাৎ এই ভেরি লার্জ গ্যাস ক্যারিয়ারগুলো কি করতে কাজে লাগে? গ্যাস অন্য দেশ থেকে এদেশে নিয়ে আসতে কাজে লাগবে। এবং ভারত এই মুহূর্তে যে সকল লার্জ গ্যাস ক্যারিয়ার ইউজ করে তাদের ম্যাক্সিমামটাই কিন্তু বিদেশি লার্জ গ্যাস ক্যারিয়ার। ফলে ভারতের কিন্তু অর্থনৈতিকভাবে অনেক বেশি খরচ করতে হতো। ফলে ভারত যদি এই 8টি বড় এলজিসি বিল্ড আপ করতে পারে তাহলে কিন্তু ভারতবর্ষের ফরেক্স রিজার্ভ অনেক বেশি সঞ্চিত হবে, অন্য কোনো রাষ্ট্রের উপর আপনাকে ডিপেন্ড করতে থাকতে হবে না, এবং ওভারঅল ট্রেড এবং এই সাপ্লাই চেনটা নিজের হাতে কিন্তু রাখতে পারবেন। কালকে যদি বিশ্বের অন্য কোনো দেশ বলে দেয় যে আমরা ভারতকে লার্জ ক্যারিয়ার দেব না, তখন ভারত কিন্তু সংকটে পড়বে। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্ব কিন্তু জ্বালানি সংকটে ভুগছে। কালকে কি হবে কেউ জানে না। অন্তত ডোনাল্ড ট্রাম্পের মতো পাগল কোনো স্বৈরাচারী শাসক কোনো রাষ্ট্রের মাথায় বসলে যে কি হতে পারে তা আমরা বুঝতে পেরেছি। তাই ভারত কিন্তু আত্মনির্ভর ভারত হওয়ার দিকে যেভাবে যেতে শুরু করেছিল, এটি কিন্তু তারই একটি স্টেপ, যেখানে ভারত 24,000 কোটি টাকার একটি প্রপোজাল আজকে কিন্তু নিয়েছে। এবং আগের বছর ক্যাবিনেট অলরেডি এই পারপাসে অ্যাপ্রুভাল একটি দিয়েছিল 70,000 কোটি টাকার, যেখানে ভারত তাদের জ্বালানি সংকট দূর করার জন্য নিজস্ব শিপ বিল্ডিং করবে এবং সেখানে লার্জ ক্যারিয়ারকে কিন্তু গুরুত্ব দেওয়া হবে। টোটাল প্রজেক্টের ভ্যালু কিছু ক্ষেত্রে দুটো পার্টে আপনাদের বুঝতে হবে, $1 বিলিয়ন, এবং সেই প্রজেক্টের খরচ শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া করবে। এবং ক্যাপাসিটি অর্থাৎ টোটাল 88,000 কিউবিক মিটার পার ভেসেল গ্যাস যেন অন্য দেশ থেকে নিয়ে আসতে পারে, এই ধরনের প্রযুক্তিগতভাবে শক্তিশালী জাহাজ ভারত কিন্তু এখানে বিল্ড আপ করবে। এর মধ্যে দুটো শিপ তৈরি হবে বিদেশের কোম্পানির সাথে, এবং যে কোম্পানিগুলোর 5 বছরের অভিজ্ঞতা আছে তাদেরকেই ভারত এই টেন্ডার দেবে। এবং 6টি শিপ অর্থাৎ 6টি জাহাজ ভারত কিন্তু একদম নিজস্ব টেকনোলজিকে কাজে লাগিয়ে করবে। বিদেশি কোনো শক্তি বা বিদেশি কোনো কোম্পানির সঙ্গে পার্টনারশিপে বরঞ্চ করা যেতে পারে। ইতিমধ্যেই একাধিক কোম্পানি টেন্ডার জমা দিয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য কোচিন শিপইয়ার্ড লিমিটেড, SDHI, L&T শিপ বিল্ডিং কোম্পানি, এবং তারা সকলেই কোরিয়ান কোম্পানিদের সঙ্গে টাই আপ করে এই টেন্ডার জমা দিয়েছে। এবং লাস্টলি কে এই কোম্পানি মানে কোন কোম্পানি এর বরাত পায় সেটা আমাদের দেখতে হবে। কিন্তু ইম্পর্টেন্ট হলো ভারত দেরিতে হলেও বুঝেছে যে অন্য দেশের উপরে জ্বালানি নিয়ে যত ডিপেন্ডেন্সি কমানো যায় ততই কিন্তু ভারতের মঙ্গল। পাশাপাশি আরো একটি টেন্ডারের কথা আমাদের সামনে আসছে, যেখানে বলা হচ্ছে 15,000 কোটি টাকার একটি প্রপোজাল ভারতের পক্ষ থেকে এসছে, যেখানে ভারত প্রায় 59টি নতুন ভেসেল মানে শিপ অর্থাৎ তেলবাহী জাহাজ এখানে কিন্তু কিনতে চলেছে। এর মধ্যে ক্রুড অয়েল ট্যাঙ্কার্স থাকবে, প্রোডাক্ট ট্যাঙ্কার্স থাকবে, বাল্ক ক্যারিয়ার থাকবে, এবং সব মিলিয়ে একটা জিনিস বোঝা যাচ্ছে ভারত কিন্তু এই জ্বালানি সংকট যেন ভবিষ্যতে না আসে, মোকাবিলা করা যায় তার জন্য তৎপরতা দেখাচ্ছে। এবং এটা দেখুন, ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের উপর ট্যারিফ চাপিয়েছিল তখনই কিন্তু ভারত অল্টারনেটিভ ডাইমেনশনগুলো খুঁজতে শুরু করেছিল, যা আজকে ভারত জ্বালানি সংকটকে ফেস করার পর খুলতে শুরু করেছে। অর্থাৎ একদিকে যখন আমেরিকার সেনাবাহিনী কার্যত ধরাশায়ী, তখন এই ঘটনা থেকে নতুন সম্ভাবনা খুঁজে বার করলো ভারত, এবং নতুন দিশা ভারতের একাধিক মন্ত্রণালয় এখানে দেখাচ্ছে, যা কিন্তু অত্যন্ত ইতিবাচক দিক ভারতের প্রেক্ষাপট দিয়ে। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।